প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চলতি বছরে জাতীয় নিরাপত্তা থেকে ক্রীড়া, বিজ্ঞান, গবেষণা প্রতিটি ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 129তম পর্বে তিনি বলেন, অপারেশন সিন্দুর প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছে, গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ভারত কখনোই নিরাপত্তার প্রশ্নে আপোস করে না। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীকে তাদের বার্তা ও পরামর্শ পাঠানোর আহ্বান জানিয়েছেন। এদিনের মন কি বাতে প্রধানমন্ত্রী 2025 সালে পুরুষ ক্রিকেট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় এবং দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ জয়ের কৃতিত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্যারা অ্যাথলিটদের পদক জয় প্রমাণ করেছে কোনো বাধাই উদ্যম ও সাহসকে হার মানাতে পারে না। एक यादगार साल रहा। हमारी पुरुष क्रिकेट टीम ने आईसीसी चैंपियंस ट्रॉफी जीती। महिला क्रिकेट टीम ने पहली बार विश्व कप अपने नाम किया। भारत की बेटियों ने विमेन्स ब्लाइंड टी20 वर्ल्ड कप जीतकर इतिहास रच दिया। एशिया कप टी20 में भी तिरंगा शान से लहराया। 2026 সালের জন্য প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়ে ফিট ইন্ডিয়া মুভমেন্টের কথা তুলে ধরেন। তিনি বলেন, শীতের এই মরশুমে ফিট থাকতে গেলে শরীর চর্চা একান্ত প্রয়োজন। विकसित भारत का संकल्प जरूर सिद्ध होगा। ये विश्वास दिनों दिन मजबूत होता जाता है। साल 2026 इस संकल्प सिद्धि की यात्रा में एक अहम पड़ाव साबित हो। आपका और आपके परिवार का जीवन खुशहाल हो, इसी कामना के साथ इस एपिसोड में विदाई लेने से पहले मैं जरूर कहूंगा, फिट इंडिया मूवमेंट आपको भी फिट रहना है। ठंडी का ये मौसम व्यायाम के लिए बहुत उपयुक्त होता है। व्यायाम जरूर करें। কলকাতায় আজ কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে সল্টলেক সাই কমপ্লেক্সে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল নামক এক র্যালিতে অংশগ্রহণ করেন অলিম্পিয়ান তীরন্দাজ দীপিকা কুমারী এবং শুটার জয়দীপ কর্মকার। তারা দুজনেই সুস্থ থাকতে গেলে ফিট ইন্ডিয়া কর্মসূচির কি গুরুত্ব তা তুলে ধরেন। एक नॉर्मल लोग के लिए भी बहुत अच्छा इनिशिएटिव है, बिकॉज जितना हम फिट रहेंगे उतना हम अपने आने वाले दिनचर्या में हम फिट रहेंगे और हमारा हेल्थ भी बहुत अच्छा रहेगा, बिकॉज हम मेंटली भी फिट हो सकते हैं। The Fit India movement, really honored to be here. This is not only a fitness movement, there's a lot to it, in fact. Because, in this cycling, you can only see the people coming and cycling. But the contribution to the environment is also very important. Not only keeping yourself fit, mentally and physically, there's a little bit of competitiveness also in here. So, if you have this competitiveness in your life, 2026 সালে নতুন আশা ও সংকল্প নিয়ে দেশবাসী এগোতে প্রস্তুত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণরা বর্তমানে নিজেদের প্রতিভা প্রদর্শনে দারুণ সুযোগ পায়। চলতি মাসেই শেষ হয়েছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন। এখানে ডিজিটাল অ্যারেস্ট, আর্থিক প্রতারণা, সাইবার সিকিউরিটি, কৃষিক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের সমাধানে পড়ুয়ারা তাদের চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। स्मार्ट इंडिया हैकेथॉन 2025 का समापन इसी महीने हुआ है। इस हैकेथॉन के दौरान 80 से अधिक सरकारी विभागों की 270 से ज्यादा समस्याओं पर स्टूडेंट्स ने काम किया। स्टूडेंट्स ने ऐसे सॉल्यूशन दिए जो रियल लाइफ चैलेंजेस से जुड़े थे, जैसे ट्रैफिक की समस्या है। इसे लेकर युवाओं ने स्मार्ट ट्रैफिक मैनेजमेंट से जुड़े बहुत ही इंटरेस्टिंग पर्सपेक्टिव शेयर किए। সম্প্রতি এ রাজ্যে দুর্গাপুর এনআইটি এবং আইআইটি খড়গপুরে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন প্রতিযোগিতা শেষ হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর 36 ঘন্টার ফাইনাল আয়োজিত হয় দুর্গাপুরে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ইনোভেশন সেল তথা হ্যাকাথনের নোডাল অফিসার সায়ন্তন মুখোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রীর সংকল্প আত্মনির্ভর ভারত গঠনে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রবলেম স্টেটমেন্টগুলো এসেছে বিভিন্ন মিনিস্ট্রির বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এবং তাদের যে রেগুলার ডের যে প্রবলেম সেই প্রবলেমগুলো তারা শেয়ার করেছে। ধরুন একটা প্রবলেম স্টেটমেন্ট আছে যেখানে মেট্রো রেল, আমরা জানি যে প্রত্যেক দিনের একটা কিছু সংখ্যক বগি ইউজ করা হয়ে থাকে। তো মেট্রো রেলের এটা আসছে প্রবলেম স্টেটমেন্ট আগেই বলে রাখি কেরালা থেকে। ওরা জানতে চাইছে যে আমরা কি করে বুঝতে পারবো যে একদিনে যতগুলো মেট্রো রেলের রেক ইউজ করলাম, পরের দিনকে কোন মেট্রো রেলের রেক আমরা ইউজ করলে সেটার মানে বেটার হবে, মানে
একটা তো ক্ষয়ক্ষতি হচ্ছে, তাহলে আমি যদি প্রত্যেকটার হেলথ ম্যানেজ করতে চাই তাহলে কিভাবে হবে? এইটা করার জন্য কিছু টেকনোলজির ব্যবহার করা হয়ে থাকে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আইওটি অ্যান্ড অল দ্যাট। এই সমস্ত কিছু অ্যাপ্লাই করে এই ছেলেমেয়েরা বানাচ্ছে, যেটা আলটিমেটলি মেট্রো রেল কেরালা ইউজ করবে। বেসিক্যালি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির একটা ভিশন ছিল ওনার, যে আমরা আমাদের দেশের প্রবলেম দেশের ছেলেমেয়েদেরকে দিয়েই সলভ করাবো। কথাটা বলে হয়ে থাকে ফর দ্য কান্ট্রি বাই দ্য কান্ট্রি। তো এই ছেলেমেয়েরা তো যথেষ্টই প্রতিভাবান, কীভাবে ব্যবহার করা যায় এদের এই ট্যালেন্টটাকে, সেটার জন্য করা হয়েছিল কি, যে গভর্নমেন্ট থেকেই তাদের সমস্ত যতগুলো বিভিন্ন রকম জায়গা আছে, বিভিন্ন ডিপার্টমেন্টস আছে, তাদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের প্রবলেম স্টেটমেন্ট দাও, ছেলেমেয়েরা সেটাকে ব্যবহার করে সেটাকে ইউজ করে তাদের সলিউশনস দেবে। তাতে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে আমাদের দেশের বড় বড় প্রবলেমগুলো আমরা ভেতরের সমস্ত আত্মনির্ভর ভারত যেটা আমরা বলে থাকি, সেটার জন্য প্রচণ্ড কাজে লাগছে। এরা নিজেরাই নিজেদেরটা সলভ করছে, আমাদেরকে বাইরের দেশের কাছ থেকে চাইতে হচ্ছে না সলিউশন। হার্ডওয়্যার সংস্করণের ফাইনাল প্রতিযোগিতা হয় খড়গপুর আইআইটিতে। প্রযুক্তিগত নেতৃত্ব, উদ্ভাবনের মাইল ফলক হিসেবে এই ধরনের ইভেন্ট বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন এই প্রতিযোগিতার আহ্বায়ক আদিত্য বন্দ্যোপাধ্যায়। এটা মিনিস্ট্রি অফ এডুকেশন এর ইনোভেশন সেল দ্বারা আয়োজিত করা একটা ইভেন্ট, যেটা প্রধানমন্ত্রীর উদ্যোগে নেওয়া হয়েছিল, যেটাতে স্টুডেন্টসরা নানান ইনোভেটিভ প্রোডাক্টস বানায় এবং প্রবলেম স্টেটমেন্টগুলো মিনিস্ট্রি এবং নানান ইন্ডাস্ট্রি দ্বারাই দেওয়া। এদের প্রবলেম স্টেটমেন্ট ট্যাকল করতে গিয়ে ওদের নির্দিষ্ট সলিউশন পাওয়া যেতে পারে, এটার আশায় নানান স্টুডেন্ট টিমস, 22টা টিম টোটাল এসেছে নানান কলেজেস থেকে ইন্ডিয়ার। এই পর্যন্ত ওরা সুন্দর আইডিয়াগুলো বানিয়ে এসেছে। এখান থেকে 5টি প্রবলেম স্টেটমেন্টস আছে এবং ওদের সঙ্গে কথা বলে মনে হলো যে ওদের ইনোভেটিভ সলিউশনগুলোর দ্বারা যে মিনিস্ট্রি বা বিআইএস বা এনটিএস থেকে যে প্রবলেম স্টেটমেন্টস দেওয়া হয়েছে, ওখানে সত্যি করে কিছু একটা নতুন বেরোতে পারে। নিউমোনিয়া এবং ইউটিআইয়ের মতো অনেক রোগে অ্যান্টিবায়োটিক সেভাবে কাজ করছে না বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে। সে কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসকের পরামর্শেই কেবলমাত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত বলে তিনি সতর্ক করেন। एंटीबायोटिक ऐसी दवाएं नहीं हैं जिन्हें यूं ही ले लिया जाए। इनका इस्तेमाल डॉक्टर की सलाह से ही करना चाहिए कि बीमारियां और संक्रमण इन एंटीबायोटिक दवाओं पर भारी पड़ रहे हैं। मैं आप सभी से आग्रह करता हूं कि कृपया अपनी मनमर्जी से दवाओं का इस्तेमाल करने से बचें। एंटीबायोटिक दवाओं के मामले में तो इस बात का ध्यान रखना बहुत जरूरी है। বিশিষ্ট সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর যোগীরাজ রায় প্রধানমন্ত্রীর এই পরামর্শে সম্মতি জানিয়ে বলেন, চিকিৎসককে না জিজ্ঞাসা করে ওষুধ খাওয়ার প্রবণতা ভয়ানক। সুস্থ থাকতে গেলে এই অভ্যাস থেকে দ্রুত মানুষের সরে আসা উচিত। আমাদের প্রবণতা ইদানিং নয়, এটা বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে ডাক্তারদের কাছে না গিয়ে নিজেই ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নেওয়া, সামান্য কিছু জিনিস থেকে অনেক সময় গুরুতর সমস্যাতেও সেটা করা হয়। এবং তার জন্য কি হয়, অনেক সময় যেগুলো হয়তো দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেরকম কিছু ঘটনা নয়, তার পেছনে হয়তো অন্তর্নিহিত অনেক সিরিয়াস সমস্যা, অনেক গুরুতর সমস্যা লুকিয়ে আছে, সেটা অনেক সময় প্রকট হয়ে আসে এবং আমাদের পক্ষে সেই রুগীকে কিন্তু বাঁচানো খুব মুশকিল হয় এবং অনেক ক্ষেত্রে আমাদের ফেলিওরও হয়। এবং কোনো সময় কিছু ড্রাগ অ্যালার্জি, এত সিভিয়ার ড্রাগ অ্যালার্জি হয় যে সিভিয়ার ড্রাগ অ্যালার্জিতে মানুষের জীবনহানির শঙ্কা থাকে। তো এদিক দিয়ে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে এরকম ভাবে সেখান থেকে ওষুধ কিনে খাওয়া নিজের বুদ্ধিতে, সেগুলো কিন্তু সত্যি যথেষ্ট রিস্কি এবং এগুলো করা উচিত নয়। বিশেষ করে আমরা যে সেক্টরে কাজ করি, যেখানে অ্যান্টিবায়োটিক ইউজ হয়, সেখানে তো আরো ভয়ঙ্কর, কারণ একটা দুটো ট্যাবলেট খেয়ে নিয়ে তার পুরো কোর্স না করা এবং যে রোগের জন্য যে অ্যান্টিবায়োটিক লাগে সেটা না খেয়ে যা পাওয়া যাচ্ছে হাতের কাছে এবং যেটার দাম হয়তো একটু কম বা যেটা হয়তো নাম্বার কম থাকে ট্যাবলেটের, সেটাকে খেয়ে নেওয়া, এগুলো ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ওষুধটি কাজ করে না এবং এই ব্যবহার থেকে বিরত থাকাই ভালো। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে পাথেয় করে নতুন ভাবনা ও উদ্ভাবনে যুব সমাজ যেভাবে কাজ করছে তা প্রশংসনীয় বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ক্যাম্পাসে তৈরি সাংস্কৃতিক কেন্দ্র গীতাঞ্জলি আইআইএসসির কথা তুলে ধরেন, যেখানে শাস্ত্রীয় থেকে লোকসঙ্গীত একসঙ্গে বসে অনুশীলন করেন পড়ুয়ারা।
रिसर्च और इनोवेशन इस संस्थान की पहचान है। कुछ साल पहले वहाँ के कुछ छात्रों ने महसूस किया कि पढ़ाई और रिसर्च के बीच संगीत के लिए भी जगह होनी चाहिए। बस यहीं से एक छोटी सी म्यूजिक क्लास शुरू हुई। न बड़ा मंच, न कोई बड़ा बजट। धीरे धीरे ये पहल बढ़ती गई और आज इसे हम गीतांजलि IISC के नाम से जानते हैं। यह अब सिर्फ एक क्लास नहीं, कैंपस का सांस्कृतिक केंद्र है। यहाँ हिंदुस्तानी शास्त्रीय संगीत है, लोक परंपराएं हैं, शास्त्रीय विधाएं हैं। छात्र यहाँ साथ बैठकर रियाज करते हैं। সত্যেন বোস সেন্টার ফর বেসিক সায়েন্সের অধিকর্তা তনুশ্রী সাহা আকাশবাণীকে বলেন, বিজ্ঞানের সাধনার সঙ্গে শিল্প, কলা এবং অন্যান্য সৃষ্টিশীল চর্চা এদেশের ঐতিহ্য। আপনারা অতীতে রামানের কথা জানবেন, উনি যে কিভাবে শব্দ এবং কিভাবে শব্দ তৈরি হয় ডিফারেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে, উনি কিন্তু সেটা নিয়ে গবেষণা করেছিলেন। কাজে সবই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কাজে আজকে যেটা ভাবা হচ্ছে সেটা খুবই যুগোপযোগী এবং আমাদের ভারতবর্ষের যে একটা ট্র্যাডিশন ছিল সেই ট্র্যাডিশনটাকেই বহন করে নিয়ে। প্রফেসর এস.এন. বোস বিজ্ঞান সাধনার সাথে সাথে সঙ্গীত সাধনার দিকেও নিজের মনোযোগ দিয়েছিলেন, কারণ উনি বিজ্ঞানটাকে নিজের প্যাশন হিসেবে নিয়েছিলেন। সঙ্গীতটাও ওনার প্যাশন ছিল। আমরা অনেকেই জানি যে উনি একাধিক সঙ্গীতজ্ঞ, যেমন D.L. রায়ের সাথে ওনার খুবই সখ্য ছিল। উনি এস্ট্রাজ বাজাতে ভালোবাসতেন এবং এস্ট্রাজ বাজাতেন এবং এতটাই ভালো বাজাতেন, ঘরোয়া বৈঠকে একাধিকবার প্রশান্ত চন্দ্র মহলানবিশের বাড়িতে উনি এস্ট্রাজ বাজিয়েছেন, বন্ধু বান্ধবদের সাথে সমাগমে এস্ট্রাজ বাজিয়েছেন এবং সঙ্গীত এবং বিজ্ঞান দুটোকেই একই সাথে একইভাবে নিয়ে যাওয়া সেটা অনেকেই করেছেন, অনেক বিজ্ঞানী করেছেন। আইনস্টাইন, যার সাথে বোসের নাম জড়িয়ে রয়েছে, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে, আইনস্টাইনও কিন্তু ফিজিক্সের সাথে সাথে উনি ভায়োলিন বাজাতেন ভালো। তো যেটা দেখা যায় যে যারা ক্রিয়েটিভ লোকজন হন, তাদের সায়েন্সের ক্রিয়েটিভিটির সাথে সাথে কিন্তু অন্য ক্রিয়েটিভ সত্তাটাও একইভাবে পরিস্ফুট হয়। জগদীশচন্দ্র বোসের ক্ষেত্রেও সেটা একেবারেই সত্যি ছিল, কারণ উনি সাহিত্যেও মনোনিবেশ করেছিলেন। কাজে একজন ক্রিয়েটিভ লোক শুধু যে সায়েন্সেই তার সীমাবদ্ধ থাকেন তা নয়। এস.এন. বোস তার একটা জ্বলন্ত উদাহরণ ভারতীয়দের। এবং এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রেখেছেন এবং উনি সেখানে যে প্রসঙ্গ টেনে এনেছেন, এটা প্রমাণ করে আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু এই বিষয়ে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। শুধু তাই নয়, উনি এই যে সৃজনশীলতার যে মূল অংশটা সেটাকে ধরতে পেরেছেন এবং একজন দেশনায়কের ক্ষেত্রে এটা খুব উল্লেখযোগ্য জিনিস, কারণ সারা দেশ তার মুখের দিকে তাকিয়ে থাকে। কাজে যে ধ্যান ধারণা যেভাবে আজকে তরুণ প্রজন্ম ভাবছে, সেটা যে প্রধানমন্ত্রীর বক্তব্যেও ফুটে উঠেছে, সেটা সত্যিই খুব আশাবাদী। আজকের মন কি বাতে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের সংকল্পের বাস্তবায়ন নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। এতক্ষণ শুনলেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ স্পটলাইট অনুষ্ঠান। প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবিবার রাত 8:30টায় শুনুন স্পটলাইট অনুষ্ঠান। সম্পাদনা ও উপস্থাপনায় অভিজিৎ চক্রবর্তী এবং কাশফিন নাহার।